দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২১ ছিল স্বাধিকার চেতনার সূতিকাগার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে ২১শে পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচন অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ২১শে পদক প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে তুলে দেন ২১শে পদক। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১শে ফেব্রুয়ারি এবার ভিন্ন আবহ নিয়ে এসেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। ২১ স্বাধিকার চেতনার সূতিকাগার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ এখন উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। স্বৈরাচার সরকারকে বিদায় করে তরুণ প্রজন্ম বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ জানান তিনি। মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শহীদ দিবসে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। কবির চৌধুরী জয় রিপোর্ট। ভালোবাসা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে রং তুলির ছোঁয়ায় রঙিন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। প্রতি বছরের মতো এবারও চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বাঙালির ইতিহাস ফুটে উঠেছে শহীদ মিনারের চারপাশে। এবার শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ শ্রদ্ধা নিবেদনকারী সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কনফেশনের ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করবেন ভিভিআইপি ও ভিআইপিরা।
তাই ভোগান্তি এড়াতে এ সময় জনসাধারণকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে নিষেধ করা হয়েছে। রাত 12:40 সাধারণ মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রুট অনুসরণে কিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 7টা স্থান হলো শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখালপুর ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন ভাষা শহীদরা। তাদের রক্তের বিনিময়ে মর্যাদা পেয়েছে মাতৃভাষা বাংলা। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপিকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তাকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। সকাল 10টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 2টি আলাদা প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দেন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 জন আসামি প্রথম মামলায়, সেই মামলাতে আজকে 8 জন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। এই মামলাতে আমরা 2টো আবেদন দিয়েছিলাম। একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই, যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য, যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে 27তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় রিভিউ চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের উপর শুনানি হয়। এটা হাইকোর্টের রায়ে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই 90 দিনটা বহাল করা হয়েছে। বাংলাদেশের এই সাধারণ গরিব মানুষের ছেলেরা যারা বিসিএস দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদেরকে আর পলিটিক্যাল কনসিডারেশনে এইভাবে বাদ হইতে হবে না। তৃতীয় হলো ন্যায় বিচার যা হারিয়ে যাচ্ছিল তা আবার পুনঃ প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। এবারে প্রথম সরকারি খরচে কোনো সরকারি কর্মচারী হজে যেতে পারবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ 2025 প্রশিক্ষণ উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব AKM আফতাব হোসেন প্রামাণিক। প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন সেমিনারের মাধ্যমে হজ যাত্রীদের কিভাবে হজে যাওয়ার প্রস্তুতি নেবেন, সঙ্গে কি নেবেন, সেখানে কিভাবে হজ করবেন, কিভাবে ফিরে আসবেন, বিপদে পড়লে কি করবেন ইত্যাদি বিষয় শেখানো হবে। হজ মিশনে আমাদের সচিব মহোদয় সহ আমাদের অতিরিক্ত সচিব
জনাব মতিউল ইসলাম সহ আমাদের টিম ওখানে কর্মরত থাকবেন, ওখানে অভিযোগ করবেন। আমরা পরবর্তী সময়ে শুনানি করব এবং যে সমস্ত এজেন্সি লায়াবল, রেসপন্সিবল, আমরা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন গণ অধিকার পরিষদের নেতারা। বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে নির্বাচন কমিশন আজকে গণ অধিকার পরিষদ আসার কথা রয়েছে, তবে তার আগে একটি কথা না বললে নয় যে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এরপরে কিন্তু আসলে নির্বাচন কমিশনের গঠন করা হয়। যে এই নির্বাচন কমিশন গঠন করার পরপরই কিন্তু আসলে তাদের যে কার্যক্রম, তাদের বিধি অনুযায়ী আরপিও এবং আপনার রোডম্যাপের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তারা কাজ করছে। কিন্তু এর মাঝখানে কিন্তু আপনারা জানেন বিএনপি কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে এসে দেখা করে গেছেন। এরপর জামাত এসেছে, বেশ কিছু বাম দল এসেছে, তারা এসে দেখা করে তাদের নির্বাচনী প্রত্যাশাগুলো তারা ব্যক্ত করেছে। সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিকেল ৩টায় নির্বাচন কমিশনের আপনার যে নির্বাচন কমিশন সচিবালয় রয়েছে, এই সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সাথে দেখা করবেন গণ অধিকার পরিষদে যারা নেতৃবৃন্দ আছেন, তারা দেখা করবেন এবং দেখা করে তারা জানতে চাবেন যে আগামীতে আসলে জাতীয় সংসদ নির্বাচন দেবেন নাকি স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাঁটবেন এবং তাদের কি পরামর্শ রয়েছে বা কমিশন কি বলছেন বা কমিশন কতটুকু প্রস্তুত এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনটা আসলে কীভাবে দেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে আসলে তারা কথা বলবেন। এবং কথা বলার পরে যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন তখন হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারবো যে গণ অধিকার পরিষদের সাথে আসলে কী ধরনের আলোচনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে এবং যে পূর্ণাঙ্গ যে কমিশন ছিল তাদের সঙ্গে কী ধরনের মতামত ব্যক্ত হয়েছে সেই বিষয়টা আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানতে পারবো। তো আসলে এটাই ছিল আমার কাছে সদা নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। তবে প্রশ্ন হলো একটাই এবং সবার উত্তর একটাই যে 14, 18 এবং 24-এর মতো আর যেন নির্বাচনে কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই পথে হাঁটছে নির্বাচন কমিশন। সদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন এরিয়া থেকে সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। জানছিলাম সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এবারে অন্যান্য প্রসঙ্গ। কুয়েট শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে দুপুর 12টায় দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি, প্রভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কুয়েটের হল ছেড়ে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থী। তবে রাতে মাইকিং করে ক্যাম্পাস ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরতরা। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বরাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে ঢাকা কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান। মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্তৃক মর্টগেজ নেয়া জমিতে বাস্তবে কোনো ভবন না থাকলেও ঋণ গ্রহীতারা স্থাপন দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে লোপাট করেছে। সাবেক গভর্নর আতিউর রহমান ও তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়। 4 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের 8 জেলায় সমাবেশ করবে বিএনপি। লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল। অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় আমানুল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 5 জনকে আটক করা হয়েছে। গত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের উপর অতর্কিত গুলি চালায়। এই সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে 2 জন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। এবারে মাই টিভি বিশেষ। রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ভবনগুলোতে প্রতিনিয়তই গড়ে উঠছে অনুমোদনহীন হোটেল ও রেস্তোরাঁ। এসব ক্ষেত্রে ফায়ার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হলেও এই বিধান মানছে না বেশিরভাগ মানুষ। ফলে যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন মানুষ। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন, হোটেল রেস্তোরাঁ স্থাপনের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনেই তা করতে হবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। মানুষের প্রাত্যহিক জীবনের বাঁকে বাঁকে উকি দেওয়া অসাবধানতার অপর নাম আগুন। ভয়াবহ সেই আগুন যেন নগর জীবনের কাছে এখন এক আতঙ্কের নাম। গত কয়েক বছর ধরে ঢাকার মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল না হলেও এত ঘন ঘন অগ্নিকাণ্ড ঘটা যেন নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে রাজধানীর আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা। এই ঘটনায় দগ্ধ হয় একই পরিবারের 11 সদস্য, ঘটে প্রাণহানি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর কারণ বাজার জাহাঙ্গীর টাওয়ারের নিচতলা রেস্টুরেন্টেও ঘটে আরও এক আগুনের ঘটনা। এখানে আগুনের সূত্রপাতের কারণ সিনেমার গল্পকেও যেন হার মানায়। একজন জানান, এখানে রান্নাবান্না তো দূরের কথা, বরং পর্যাপ্ত আগুন নির্বাপক যন্ত্র থাকার পরও সরকারি ছুটির দিনে লাগে আগুন। আমাদের এখানে সকল প্রোডাক্ট হচ্ছে রেডি টু ইট। আমাদের খাবার গুলশান থেকে রান্না হয়ে এখানে শুধু সার্ভ করা হয়। এখন শর্ট সার্কিট হতে পারে, ফায়ার সার্ভিস তদন্তের বিষয়। অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে ফায়ার সার্ভিস কোড নামে নেই। ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। নগরীতে বেশিরভাগ আবাসিক ভবন আর মার্কেটের হোটেল রেস্তোরাঁয় নেই ফায়ার সার্ভিসের অনুমোদন। না, এখানে আমরা পরোটা রুটি পরোটা হয়। আমার সঠিক জানা নেই, কাগজপত্রগুলো আমার কাছে নেই। তো এটা পরোটা বানানো হয়, এখানে তো কোনো কিছু রান্না হয় না, খালি পরোটা জাস্ট ভাজা হয়। আপনারা বললেন, এভাবে আমরা সংশোধন হলাম, ফায়ার সার্ভিসের অনুমোদন নিব, কারণ একটা দুর্ঘটনা তো বলে আসে না। নগরীতে এসব অনুমোদনহীনভাবে গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁয় আতঙ্কিত নগরবাসী। আবাসিক ভবনে সিলিন্ডার ইউজ করলে তো সেটা করতে হবে নিচে, আর যদি রেস্টুরেন্ট বা এইসব জায়গায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাহলে নির্দিষ্ট পোর্শন থাকবে। বেশিরভাগ আবাসিক ভবনগুলো অনেক ক্রাউডেড জায়গায় হয়, তো আগুন লাগার সম্ভাবনা আরও বেশি হয়। এর জন্য বেশিরভাগই ওইসব জায়গায় রেস্তোরাঁ বা হোটেল দেওয়া উচিত। রেজিডেন্সিয়াল বিল্ডিংগুলোর ভিতরে রেস্তোরাঁ, হোটেল এসব দেওয়া যাবে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, গ্যাস সিলিন্ডারের অপব্যবহারের পাশাপাশি মনুষ্য সৃষ্ট অসাবধানতার কারণেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 মোতাবেক আমাদের যে সাজেশন দেওয়া হয়েছে সেটাতে হচ্ছে আপনার বিল্ডিংয়ের আপনি যে কাজটা করবেন, যে কমার্শিয়াল অথবা যেই আবাসিকভাবে আপনি থাকছেন তার অকুপেন্ট লোড অনুযায়ী কিন্তু আপনি প্ল্যান পাস করছেন আগে। এই বিষয়গুলি যখন ব্যত্যয় ঘটছে তখন এই দুর্ঘটনাগুলো ঘটছে। একটা বাসায় কিন্তু বার্নার একটা নির্দিষ্ট টাইমে জ্বলে, আপনার গ্যাস বার্নার নির্দিষ্ট টাইম সামান্য কিছুক্ষণের জন্য জ্বলছে, এই ঝুঁকিটা একটু কম। আর আপনার রেস্টুরেন্টে সারাদিনই আপনার বার্নার জ্বলছে, এটা বিরতিহীনভাবে এগুলো চলছে, সুতরাং আপনার এখানে ঝুঁকির মাত্রা বেশি। শুধুমাত্র অর্থের লোভে রাজধানীর বিভিন্ন স্থানে আবাসিক ভবন, ফ্ল্যাট মালিক আর মার্কেট কর্তৃপক্ষ যেভাবে হোটেল রেস্তোরাঁ স্থাপনের প্রতিযোগিতায় নেমেছেন, তাতে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা বিধান না মানার ফলে অসচেতনতার ঘটনাগুলো ঘটছে অনেকটা ইচ্ছা করেই। আর তাই সবাই বলছেন, সাধারণ মানুষের জীবন সুরক্ষায় এসবের দেখার কি কেউ নেই? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভাষা আন্দোলনের ৭৩ বছর পরও রাজবাড়ীর সরকারি ও বেসরকারি ৫৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় অধিকাংশ শিক্ষার্থী জানেই না ভাষা আন্দোলনের ইতিহাস ও জানানো যায় না ভাষা শহীদদের শ্রদ্ধাও। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রাজবাড়ীতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৭৩৫টি। এর মধ্যে ৫৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়, আবার অনেক প্রতিষ্ঠানে তাও করা হয় না।
শহীদ মিনার না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই মাতৃভাষা দিবস পালনে তেমন আয়োজন করা হয় না। এতে ভাষা আন্দোলন, ভাষা শহীদ ও মাতৃভাষার ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থী সহ নতুন প্রজন্ম। আমাদের শহীদ মিনার নাই, এই কারণে আমরা অন্য স্কুলে যে ফুল দান করি। আমাদের স্কুলে একটা শহীদ মিনার দরকার। আমাদের শহীদ মিনারটা না থাকার কারণে শহীদ মিনারের কি প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি না। আমরা অন্য স্কুলে ফুল দিতে যাই, আমাদের এখানে শহীদ মিনার একটা প্রয়োজন। আসলে আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমাদের বিদ্যালয়ে কোনোদিন 21শে ফেব্রুয়ারি পালন হয় না। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই এই শহীদ মিনার প্রয়োজন, কারণ শিশুদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জরুরি। আসলে আমাদের দেশে বা রাজবাড়ী জেলাতে কোনো প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, কোনো প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই। কিন্তু যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে সেখানে জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা বিভাগ, স্থানীয় প্রশাসন। প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করতে পারে, তাহলে শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত হবে এবং ভাষার জন্য কারা জীবন দিয়েছে, কেন দিয়েছে, এগুলো তারা জানতে পারবে। আমাদের বাঙালি যে জাতীয়তাবোধ যে চেতনা, সেটা গড়ে ওঠে 1952 সালের এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে। তা আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই শহীদ মিনার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী সে কৈশোর কাল থেকেই যাতে তার ভিতরে দেশকে ভালোবাসা, দেশের ভিতরে দেশের প্রতি তার যাতে মমত্ববোধ সৃষ্টি হয়, এজন্য আমি মনে করি একজন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এই শহীদ মিনার অপরিসীম ভূমিকা রাখে। শুধু শহীদ মিনারের বিষয় না, অন্যান্য বিষয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নাই বলেন বা মেরামতের দরকার, এগুলি সবই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের খুবই নজর আছে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমরা সিরিয়াস আর কি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস পাঠে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।